আসসালামু আলাইকুম। আমি চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস সাহেবের যে পুরো জীবন কাহিনী নারেশনটা করছি ক্রোনোলজিক্যালি। আমরা এখন মোটামুটি 1900 এসে গেলাম। 1899 ওনার বিয়ে হলো, 1898 ওনার বিয়ে হলো। খুব বড় স্কেলে ওনার যে সেকেন্ড ওয়াইফ বেগম হালিমা বেগম, ওনার ওয়েট ইন গোল্ড ওনার দেনমোহর হিসাবে দিয়ে উনি বিয়ে করলেন, উইচ ওয়াজ কনভার্টেড ইন্টু জুয়েলারি। সেগুলো নিয়ে আমরা কথা বললাম লাস্টে, এবং লাস্ট যে কথাটাতে আমরা লাস্ট ভিডিওটা শেষ করেছি সেটা বেসিক্যালি হচ্ছে যে ওই সেকেন্ড ওয়াইফের থ্রু দিয়ে ওনার মানে উনি 5জন সন্তানের বাবা হলেন, 2 daughters and 3 sons. First daughter was born in 1899. তার পরের ডটার was born in 1901, and then Lal Mia Shaheb was born in 1903, then Mohan Mia in 1905, and then 1908 এবং 9-এর ট্রানজিশন এক্স্যাক্ট বার্থ ডেটটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তারা মিয়া সাহেব was born. So 5 children. So that is basically the মানে ইয়ে, দেন ছোট ছোট বউ উনি হালিমা বেগম উনি মারা গেলেন যখন তারা মিয়া সাহেবের বয়স 1 বছর, 1910-এ মারা গেলেন। এবং তারপরে এদের সবার মানুষ করা, বড় করা, লালন পালন সব কিছুর দায়িত্ব অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়াইফ, দ্যাট ইজ বেগম শারাফাতুন্নেসার কাছেই আবার চলে আসে। ইনফ্যাক্ট উনি মানে ওয়াইল হালিমা বেগম আসলে শি ওয়াজ মোর একদম বাচ্চাদের টেক কেয়ার করার ব্যাপারটাতেই উনি আসলে বেশি ইনভলভড থাকতেন। মেইনলি মানে তাদের বাচ্চাদের এডুকেশন ঠিকমতো তাদের মানুষ করার কাজটা আসলে বেগম শারাফাতুন্নেসাই আসলে মানে মেইনলি করছিলেন। তো শি ওয়াজ লাইক আ ভেরি স্ট্রং পার্টনার ইন এভরিথিং ইন চৌধুরী মঈজুদ্দিন সাহেবের লাইফে। এটা আমি আগেই বলেছি, এবং এটারও তাদের পার্টনারশিপ একসাথে অনেক রকম জিনিস অতিক্রম তারা করেছে, সেটারও কিছু এক্সাম্পলস অ্যান্ড অ্যানেকডোটস দিয়েছি। আরেকটা অ্যানেকডোট একটু পিছন থেকে টেনে এনে আমি দিতে পারি, সেটা হলো যে ওই বাড়িটা যখন ওনারা বানাচ্ছিলেন ওই সময়ও দু একটা কিন্তু ঘটনা ঘটেছিল আর কি। যে ওনারা যখন ওই যে যেটা এখন মঈজুদ্দিন হাই স্কুল, সেখানে ওটা ওনার ফার্স্ট মেকশিফট হোম, সেখানে যখন উনি ছিলেন ওখানে থাকা অবস্থাতে বাড়িতে কিন্তু যখন এই বাসার কনস্ট্রাকশন কাজ হচ্ছে তখন ওই কনস্ট্রাকশন কাজের ভিতরেও ডিসরাপশন ক্রিয়েট করার মতো কিছু ঘটনা ঘটেছিল আর কি। যে মানে সর্ট অফ ওখানে একটু ভয় দেখানোর চেষ্টা করা, এটা সেটা, যাতে মানুষ ওখানে কাজ স্লো ডাউন করে দেয়, এই ধরনের কিছু কিছু জিনিস মানে করানোর চেষ্টা করা হতো। এখন কারা করতো এটা তো বলা যায় না, বাট এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে। তো তখন ওই যে জৌনপুরের পিসাব তো উনি মারা গেছেন, বাট মানে ওনার পরে গদিনসীন যিনি হয়েছেন ওনাদের ফ্যামিলি থেকেই হজরত কেরামত আলীর যে সর্ট অফ নেক্সট যিনি গদিনসীন হলেন, ওনার সাথে মঈজুদ্দিন সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল। উনি রেগুলার যাতায়াত করতেন, তো জৌনপুরে যেতেন। স্পেশালি তো এখন ট্রেন হয়ে গেছে, কলকাতা পর্যন্ত চলে যেতেন, কলকাতা থেকে আগ্রা পর্যন্ত চলে যেতেন ইউপিতে, সেখান থেকে জৌনপুর চলে যেতেন। তো জৌনপুরের পীর সাহেব উনি কিছু তাবিজ দিয়েছিলেন, স্পেশাল কিছু দোয়া পড়া তাবিজ। সেই তাবিজগুলো দিয়ে ওই পুরো ফাউন্ডেশনের মধ্যে প্লান্ট করে দেওয়া হয়েছিল ঘরের চারিপাশে, ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য হাউস। এবং এ ধরনের জিনিসগুলো করাতে মানে আলহামদুলিল্লাহ ফ্যামিলির উপর থেকে অনেক রকম বিপদ আমরা মনে করি কেটেও গেছে, বাট অ্যাটলিস্ট যারা ওইখানে রিলেটেড ছিল কনস্ট্রাকশন কাজ ইত্যাদি এগুলোর মধ্যে, তারা অনেক মেন্টালি বুস্টেড আপও হলো এবং তারা আরও নির্ভীকভাবে কাজ প্রসিড করলো। তো এটা এটা একটু বলে নেওয়া দরকার ছিল। আর আরেকটা যেটা হয়েছিল যে যখন ওই বাসার কাজটা হচ্ছিল এই 1880s-এ, তখন আরেকবার হি ওয়াজ পয়জনড। চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাসের খাবারে বিষ মিশানো হয়েছিল। বেসিক্যালি ওনার খাবারে বিষ মিশানো হয়েছিল এবং উনি খেয়েও ছিলেন। কিছুটা খাওয়ার পর ওনার কাছে মনে হয়েছে যে জিনিসটা টেস্ট ভালো লাগছে না। ভাগ্যিস যে উনি একসাথে পুরোটা বেশি খেয়ে নেননি, এবং তারপরে আর কি উনি ন্যাচারালি সামহাউ নিজেকে উনি ইনডিউস করাতে পারলেন বমি করাতে।
ও ইনফ্যাক্ট সেখানেও বেগম শারাফাতুন্নেসা ওনাকে কী দিয়ে কী জানি বানিয়ে কী খাইয়ে দিয়েছিল, সেটা তো ওনার বারবার করে কয়েকবার বমি টমি হওয়ার পরে ওনার পেট ক্লিন হয়ে গিয়েছিল। এবং তারপরে ওই ওই জিনিসটা দেখা গেল যে ওটা যখন পড়েছিল ওখানে বোধহয় একটা বানর না কি জানি, আগে তো ফরিদপুরে বানর ভর্তি ছিল, এসে ওই ওইটা খেয়েছে, মানে বারান্দায় বানরটা চলে আসতো, ওটা খেয়ে ওটা মারা গেছে। তো এরকম ব্যাপার স্যাপার, তো এই ধরনের ওনাকে মেরে ফেলার চেষ্টা চলছে, কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে, তো এগুলো মানে সাইড বাই সাইড এগুলো চলছেই। মানে হি নেভার লাইক একটা শান্তিপূর্ণভাবে ওনার লাইফটা উনি কাটাতে পারছেন আর কি। সবসময় দেখা যাচ্ছে যে এই নানান ধরনের প্রবলেমস অ্যান্ড কন্টিনজেন্সিজ, এটা না এটা একটা না একটা ঝামেলা বিপদ আসছেই। বাট এগুলো সব কিছু উনি মোকাবেলাও করছেন এবং সাথে সাথে ভিতর থেকে উনি গ্রোও করছেন। তো এভাবেই ছিল ওনার লাইফটা, অনেক সংঘর্ষের মধ্যে থেকে উনি উনি অর্জন করে চলেছেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে যদিও কথায় মানে আমি বলছি যে হ্যাঁ উনি ওই অ্যাগ্রো ফরেস্ট্রি করছেন, এই বিজনেস করছেন, ওই বিজনেস করছেন, এই প্রত্যেকটা বিজনেসের মধ্যেও কিন্তু অনেক রকম প্রবলেমস অ্যারাইজ করতো, যেগুলোকে ওনাকে ওভারকাম করতে হতো। নাথিং ওয়াজ ইজি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে যতই ওনার ফ্যামিলি যাই থাকুক না কেন, উনি তো পার্সোনালি একদম নিজে শুরু করে এভাবে লাইক এক্সপোনেনশিয়ালি উনি রাইজ করছে। এই জিনিসটা নোবডি ইউজ টু লাইক দ্যাট এখানে। এটা যার কারণে উপরে উপরে বা অনেকে মানে তার সাথে একটু ভালো সম্পর্ক মেনটেন করলেও বিহাইন্ড হিজ ব্যাক অনেকেই চেষ্টা করতো, এক্সেপ্ট ফর সাম ভেরি ক্লোজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড, অনেকেই আসলে খুব জেলাস ফিল করতো। কারণ উনি একা ওনার লাইফে যেই পরিমাণ মানে স্ট্যাটাস অ্যান্ড স্ট্যাচার অর্জন করে ফেলছে, এটা অনেক ফ্যামিলি 4-5 জেনারেশন ধরেও ওই পয়েন্টে আসতে পারেনি। তো যার কারণে নোবডি ইউজ টু লাইক দ্যাট, নোবডি ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো যার কারণে ওনাকে আসলে প্রতিহত করার জন্য ওনাকে মানে নানানভাবে, এবং এটাও কেউ পছন্দ করতো না দ্যাট হি ওয়াজ সো পপুলার অ্যামাং দ্য জেনারেল পিপল, মুসলিমস, হিন্দুজ, এভরিবডি লাইকস হিম। ইভেন দ্য ব্রিটিশ অফিসার্স, তাদের সাথে যদিও তার একটা লগারহেডস রিলেশনশিপ ছিল, মানে ব্রিটিশদের তো আবার সেন্স অফ অনারটা আবার স্ট্রং ছিল, মানে তারা তাদের অপোনেন্টকেও আবার অনার করতো। তো they used to honor him as well, যে মানে this is somebody that you need to respect. তো বেসিক্যালি এই জিনিসগুলো একটু বলা দরকার ছিল। আরও কয়েকটা জিনিস একটুখানি বলতে হবে। 1880s 90s যদিও আমরা ক্রস করে চলে এসেছি, বাট আমাকে একটুখানি বলতে হচ্ছে। আমি আগেই বলেছি যে এটা তো আসলে একটু ইনফর্মালি আমি নেরেট করছি, ইটস নট লাইক আই এম ফলোইং এ স্ক্রিপ্ট। তো যার কারণে কিছু জিনিস হতেই পারে যে আমি ছুটে যাবে, যেটা আমি আবার পরে এনে আবার বসিয়ে দিব। তো লেট 1880s 1890s-এর ট্রানজিশনের টাইমটাতে, স্পেশালি ওই যে যেই সময়টাতে যখন মানে উনি ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রিলোকেট করিয়ে দিল টিল, এই সমস্ত জিনিসগুলো যখন হচ্ছে, তো তখন আসলে তাকে, এবং এদিকে সে এই যে পুরো ডিস্ট্রিক্ট কাউন্সিল বানিয়ে ফেলছে, যেখানে হি হ্যাজ খুব সুন্দরভাবে সে একটা সিস্টেম করে ফেলেছে যে ব্রিটিশ এখন আনসারেবল হয়ে গেছে টু দ্য লোকাল পপুলেশন। মানে আনসারেবল না আমরা লর্ড, বাট আমরা তারপরেও উই হ্যাভ টু সিট অ্যান্ড অ্যাক্রস দ্য টেবল উইথ দ্য লোকাল এলিট অ্যান্ড ডিসকাস। এটাই তো তাদের জন্য একটা অনেক বড় হিউমিলিয়েটিং ব্যাপার হয়ে গেল। তো এদিকে পলিটিক্যাল পার্টি একটা দাঁড়া করিয়ে ফেললো, এবং তারা বলছে যে এখন নাকি ইলেকশনস দিতে হবে, কনস্টিটিউশনাল পলিটিক্স এখানে আনতে হবে, পার্লামেন্ট বানাতে হবে। এগুলা কি হচ্ছে? তো ব্রিটিশরা তো পছন্দ করছে না যে এই তাদের, দে কুড ফিল দ্যাট দ্য কন্ট্রোল ইজ স্লিপিং আউট অফ দেয়ার হ্যান্ডস। এবং এই প্রক্রিয়াটার একটা মেজর মানে ক্যাটালিস্ট ইজ চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস। তো তখন তারা তাকে কিছুটা মানে তাদের কোঅপারেশনে আনবার জন্য দে অফার্ড হিম যে মানে, কারণ বাই দ্যাট টাইম তারা যেহেতু এই যে নওয়াব টাইটেলটা দে হ্যাভ স্টার্টেড গিভিং ইট আউট, সো তখন তাকে বললো যে তোমাকে আমরা নওয়াব উপাধি দিব, এবং আমরা আরও ব্রিটিশ আরও কিছু অনার্স আমরা তোমাকে দিব, উইল গিভ ইউ কোট অফ আর্মস, এটা সেটা একদম ওই আমাদের মানে ব্রিটিশ ইয়ের মধ্যে, মানে একদম লন্ডনের যে রেজিস্টার্ড কোট অফ আর্মস, আমরা তোমাকে একটা সিম্বল দিব টিব ইত্যাদি অনেক কিছু তাকে বললো, যেটা ইউজলি নওয়াব বা এই মানে খেতাবগুলো পেলে এগুলোর সাথে অল দিস থিংস কাম। তো উনি বললেন, সব কিছু শুনে টুনে উনি বললেন যে ডিপলি অনার্ড, বাট আমি আই রিফিউজ, বিকজ আমি আসলে মানে এটা আপনারা, ইউ আর অ্যাডমিনিস্ট্রিং দ্য কান্ট্রি, উই পে ইউ ইয়োর ট্যাক্সেস,
that's fine, but there are many things that you do and the way that you do যেটা আসলে we don't like it. অ্যান্ড আমার কাছে যেটা, এবং উনি এটা খুব বলিষ্ঠভাবে বলতো যে তা আপনাদের থেকে আমরা অনেক কিছু ভালো জিনিসও শিখছি, অনেক কিছু ইয়ে করছি, ইটস অল ফাইন, বাট আপনারা আমাদের মাস্টার্স, আমরা আপনাদের আন্ডারে আছি, আপনারা আমাদেরকে এবং অনেক সময় অনেক রেসিস্ট বিহেভ করেন, কমেন্টস করেন, এগুলোর আন্ডারে আমাদেরকে চলতে হয়, এটা গুড ফিলিং না। তো আমি আসলে এই টাইটেলটা আমি অ্যাকসেপ্ট করলাম না। আমি চৌধুরীটা কিনে নিয়েছি বিকজ এটা আমি বাই করার এটা একটা রাইট আছে, এবং দিস ইজ সামথিং যেটা আমাদের ফ্যামিলিতে আগেও ছিল, এবং দিস ইজ এ টাইটেল যেটা অরিজিনালি মোগল সম্রাটরা দিত। সব কিছুর কনসিডারেশনে আই হ্যাভ বট দ্য চৌধুরী টাইটেল ফর মাই সেলফ, বাট আই এম নট গোয়িং টু টেক এনি নওয়াব টাইটেল যেটা ইউ আর গিভিং ইট টু মি। তো এইটার পরে আসলে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট গট ভেরি, দে ফেল ভেরি হিউমিলিয়েটেড, দে ফেল ভেরি ইনসাল্টেড, অ্যান্ড দেন ন্যাচুরালি তারা তারপর থেকে আর কি যেখানেই উনি যেটা করতেন বা কোনো ভালো কাজও করছেন বা হিউম্যানিটেরিয়ান কোনো কিছু করছেন বা কোনো কন্ট্রিবিউশন করছেন, এই জিনিসগুলোতে যতটা কম পাবলিসিটি করা যায়, আর্কাইভিংয়ে খুব মানে যতটা কম তাকে হাইলাইট করা যায়, এই জিনিসটা সর্ট অফ দে উড ডু। তো যার কারণেও চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাসের যতটা আসলে প্রমিনেন্সি থাকার কথা সেই জিনিসটা আনফর্চুনেটলি ওভাবে হয়নি, বিকজ অফিসিয়াল আর্কাইভিং অ্যান্ড রেকর্ডের মধ্যেই মানে সেই জিনিসটা অনেকখানি কমে গেছিল, কারণ একটা পার্সোনাল মানে এটা গভর্নমেন্টের সাথেও একটা ক্ল্যাশ, এবং এখানে কিছু পার্সোনাল অফিসার্সের সাথেও তার একটা ব্যক্তিগত ক্ল্যাশ তৈরি হয়ে যাওয়ার কারণে। সো দিস ইজ একটা কনটেক্সট যেটা একটুখানি বলা বাকি ছিল, মানে 1880s 1890s-এর সেগমেন্টে এই ঘটনাটা বিলং করে, এগুলো কয়েকটা ঘটনা বিলং করে। তো কামিং ইন টু দ্য 1900s, এই 1900s-এ ওনার যে ট্র্যাজেক্টরি, এখানে কিন্তু আসলে বেশ কিছু নতুন প্রবলেমস অ্যারাইজ করে। নতুন প্রবলেম হচ্ছে যে উনি আসলে যতটা লংজিভিটি পেয়েছে বা উনি যেভাবে একাই সেই মানে 1858 থেকে ধরে দেখা যাচ্ছে যে উনি ওনার স্টেট বাড়িয়ে চলেছেন, এই সময়টার ভিতরে কিন্তু অন্যান্য অনেক স্টেটেই দেখা গেছে অ্যাভারেজ 25 ইয়ার্স করে এক একজন দায়িত্বপ্রাপ্ত, এরকমভাবে দুটা তিনটা জেনারেশন কিন্তু ম্যাক্সিমাম অন্য জমিদারিগুলোতে চেঞ্জ হয়ে গেছে, কারণ সেই সময় লঞ্জিভিটি ওয়াজ নট টু হাই, ম্যাক্সিমাম মানুষ দেখা যেত লেট 50s আর্লি 60s-এর মধ্যে মারা যাচ্ছে। সো কেউ যদি 25-30 বছরের মানে তার স্টেটের দায়িত্ব ভারপ্রাপ্ত হয়, সে 25 বছর পরে দেখা যাচ্ছে মারা যাচ্ছে, তারপর তার ছেলে চলে আসছে এরকম। তো ইয়াঙ্গার জেনারেশন অফ লর্ডস, তারা যারা আসছিল, এদের মধ্যে প্রবাবলি সেন্স অফ অনার, সেন্স অফ এথিক্স একটু কম ছিল অনেকের মধ্যেই, মানে তার যে কম্পিটিং যারা ছিল ফরিদপুরের মধ্যে, প্লাস কিছু কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে কিছু মানুষ ছিল, অন্যান্য বেঙ্গলের অংশতেও কিছু কিছু মানুষ ছিল যারা ওনাকে একটু কম পছন্দ করতো। তো তাদের যে নেক্সট জেনারেশন যখন আসলো, দে টুক দ্য এনিমিটি টু অ্যানাদার লেভেল আর কি। তো তারা কন্টিনিউয়াসলি ওনার সাথে নানান রকম লিগ্যাল কেসেস, লিটিগেশনস, এটা সেটা, তারপরে ওই যে লোকজন পাঠিয়ে এখানে অ্যাটাক করে দেওয়া, ওখানে অ্যাটাক করে দেওয়া, মানে আনরেস্ট তৈরি করে রাখার একটা খুব চেষ্টা, এবং ওনার লাইফে হত্যা করার আরও মানে চেষ্টা শুরু হয়ে গেল। এবং তারপর আসলে জাদু টোনা বা এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মানে মানে এটা তো আসলে অফিসিয়াল রেকর্ডে থাকবে না, বা আমরা এটা নিয়ে ওভাবে কথা বলতেও পারি না, বাট মনে হচ্ছে যে সাম কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ইউজ ওয়াজ অলসো ডান, মানে কারণ দেখা যেত যে তার ছেলেরা, সন্তানরা প্রায়ই অসুস্থ হয়ে যাচ্ছে, অলমোস্ট মারা যাওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে, এ ধরনের জিনিসগুলো রেগুলার বেসিসে হওয়া শুরু হলো। তো আরও কিছু অদ্ভুত নেগেটিভ অলৌকিক ঘটনা ঘটা শুরু হলো তাদের বাড়িতে। তো এই ধরনের জিনিসগুলো, যদিও ওই যে তাবিজগুলো বাড়িতে থাকবার কারণে আর কি মানুষ বিশ্বাস করতো যে একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে না, মানুষ পুরোপুরি মারা যাচ্ছে না, কিন্তু এরকম আর কি মানে অনেক রকম প্রবলেমস ক্রিয়েট করা হতো। তারপর ওনার বাড়ির ভিতর থেকে ব্রিটিশ সরকার মানে রাস্তা তৈরি করে ফেললো, যার কারণে তার ওই বাড়ির বড় প্রপার্টিগুলোকে মাঝখান থেকে ভাগ করে যে সার্কিট হাউসের জন্য আলাদা জায়গা করে ফেলা হলো, ডিসি বাংলো, এই বাংলো, ওই বাংলো, এবার চিফ ইঞ্জিনিয়ারের বাসা, ওটার মাঝখান থেকে সামনে থেকে
রাস্তা নিবে ব্রিটিশ বলে ওনার বাড়ির মধ্যে থেকে রাস্তা নিচ্ছে, তো ক্রিস ক্রস করে ওনার বাড়ির এরিয়াও ছোট করে দিল। তো তারপরে এগুলো মানে জাস্ট একটা অস্থিরতা তৈরি করা, এবং তারপরে তো ওনার জমি জমা যেখানে যা পারছে সেখানেই, যেখানে যা লুপহোল পাচ্ছে সেই লুপহোল কাজে লাগিয়ে একটা মামলা ঠুকে দেওয়া বা একটা প্রবলেম ক্রিয়েট করা, এই ধরনের জিনিসগুলো হতোই অন আ রেগুলার বেসিস। তো এগুলোর ভিতরে একটা জিনিস যেটা বলতে হবে, যেটা ওই যে অম্বিকাচরণ মজুমদার সাহেব খুব প্রশংসা করতো, যে যদি মজুদ্দিন বিশ্বাস সাহেবের সাথে যে কথা বললে দেখা যেত যে উনি আরও বুদ্ধি বলে দেয়, এটা দিয়ে এটা করেন, এটা দিয়ে এটা করেন, এটা দিয়ে এভাবে সামাল দেন, এটা দিয়ে এভাবে ট্যাকল দেন। তো ওনার অ্যাকচুয়ালি ফার সাইটেডনেস অ্যান্ড এভরিথিং ওয়াজ লট হায়ার। এবং অনেকগুলো কেসে দেখা গিয়েছে যে যদি মজুদ্দিন বিশ্বাস ইউজ টু টার্ন আপ ইন কোর্ট হিমসেলফ, এবং উনি বলতেন যে ওনার দুজন আরও লয়ার ছিলেন, সতীশ মজুমদার এবং এই অম্বিকা চরণ মজুমদার ছিলেন মোর সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার, আর একদম আরেকটু পেপার ওয়ার্ক অ্যান্ড এগুলো লেভেলে সতীশবাবু ছিলেন। তো মাঝে মাঝে মজুদ্দিন সাহেব নাকি নিজেই উনি বলে উঠতেন যে আই উইল স্পিক, এবং তখন উনি যখন যুক্তিতর্ক স্থাপন করতেন মেজরিটি অফ দ্য টাইম একটা তো ছিল ওনার পার্সোনালিটি, ওনার মানে একটা ইন্সপায়ারিং ক্যারিজমা, যেটা দিয়ে উনি কথা বলে মানুষ এমনি বিগলিত হয়ে যেত। কিন্তু তার উপরে মানে অম্বিকাচরণ মজুমদার বলেছেন ওনার ব্যাপারে যে দ্য এলোকুয়েন্স উইথ উইচ হি ইউজ টু স্পিক, এবং মানে যেই যুক্তি তর্ক এবং যেভাবে করে সাজিয়ে গুছিয়ে উনি অনবরত কথা বলতে থাকতে পারতেন, এবং যেভাবে করে উনি জিনিসটা সাজাতেন, আসলে রায় ওনার পক্ষে না দিয়ে তেমন আর কোনো উপায় মানে থাকতোই না। তো এভাবে করে আর কি উনি অনেকগুলো রায় ওনার ফেভারে নিয়েছেন। আম, একটা ঘটনা, এটা 1912-13 দিকের একটা ঘটনা, এটা একটু মানে বলা লাগে। তার আগে আরও কিছু ঘটেছে, একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করে বলছি, অসুবিধা নেই। 12-13 একটা ঘটনা আমি এখানে, ইট ইজ কোয়াইট রেলেভেন্ট, এটা ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা। এখানে মানে এই আর্লি 1900, এটা এটা বলার আগে আবার এটা বলতে হবে, আর্লি 1900 চৌধুরী মহিউদ্দিন বিশ্বাস যেহেতু উনি নদীর মানে উনি পদ্মা নদীর মোর দেন 100 মাইলস, দ্যাট ইজ 160 কিলোমিটারের মতো দৈর্ঘ্য অফ পদ্মা নদী উনি কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে লং টার্ম 100 না 200 বছরের লিজ নিয়ে নিয়েছিলেন। তো উনি ন্যাচারালি সেটা তো মানে পরবর্তীতে সব ট্যাবলিশ হয়ে যাওয়ার পরে আর সেই লিজ বলবৎ থাকেনি, বাট উনি মোটামুটি কুষ্টিয়ার পর থেকে নদী অলমোস্ট কাছাকাছি বরিশালে আসার পর্যন্ত অলমোস্ট এই পুরো লেন্থটা পদ্মা উনি মানে লিজ নিয়ে নিয়েছিলেন, এবং সেখানে উনি রিভারাইন ট্রান্সপোর্ট চালু করেছিলেন বেসিক্যালি, সো দ্যাট প্রচুর লঞ্চ স্টিমার এগুলো উনি চালু করেছিলেন। ট্যাপাখোলাতে উনি ঘাট বানিয়েছিলেন, যে এগুলো থেকে যাতে অল দ্য ওয়ে ঢাকাতে যাতে মানুষের ট্রান্সপোর্ট আপ অ্যান্ড ডাউন অনেক ইজি হয়ে যায়, এবং এই নদী পথেও যাতে কলকাতায় হাওড়াতে একদম ডাইরেক্ট চলে যাওয়া যায়। সো হাওড়া ব্রিজের নিচে গিয়ে এটা আবার নোঙর ফেলবে। তো উনি এবং নদীর মধ্যেও ন্যাচারালি উনি ফিশারিজের বিজনেস করতেন, এবং ওই নদীটা পুরা ওনার হয়ে যাওয়ার বদলতে ওই চর যখনই জেগে উঠতো, এত মারামারি না করেও ওনার ফার্স্ট রাইট অফ পজেশন অটোমেটিক হয়ে যেত। তো সেভাবে করেও উনি মানে টেন্স অফ থাউজেন্ডস অফ একর্স অফ চর ল্যান্ড, এটা এদিকে হোক ওদিকে হোক যেদিকেই উঠছে উনি হি কুড অ্যাকোয়ার ইট মাচ মোর কমফোর্টেবলি অ্যান্ড মাচ মোর ইজিলি। এবং যার কারণে উনি মানিকগঞ্জের সাইডটা উনি কিনে নিলেন, অনেক জায়গা উনি ওখানে কিনেছেন, আমি আগেও বলেছি, সো দ্যাট ওদিক থেকে ভেঙে এদিকে আসলেও ওনার জায়গা, এদিক থেকে ভেঙে কিছু ওদিকে গেলে সেটাও ওনার জায়গাতে যেই উঠছে। তো এভাবে করে মানে উনি এরকমভাবে ওনার প্রসার ঘটাতেন। তো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে লঞ্চ স্টিমারগুলোর মধ্যে একবার এরকম প্রচুর মানুষজন টিকিট কেটে উঠেছে পারাপার করার জন্য। তো সেখানে আম, ওইখানে একটা ব্রিটিশ সোলজারদের একটা কন্টিনজেন্ট আসলো, সেখানে হোয়াইট ককেশিয়ান সোলজারও ছিল, মানে অফিসার্স অ্যান্ড সোলজার্স ছিল মানে 15-20 জন, অ্যান্ড দেন দেয়ার ওয়ার লট অফ আদার লাইক ব্রিটিশ গভর্নমেন্ট সার্ভিসের মানে একটা গ্রুপ আসলো, বড় একটা গ্রুপ আসলো, 30-40 জনের একটা গ্রুপ আসলো। এসে তারা ওই একটা মোটামুটি লঞ্চে যত মানুষ ছিল যারা টিকিট কেটে জেনুইনলি উঠেছিল
পারাপার করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পুরো গ্রুপ নামিয়ে দিল, নামিয়ে দিয়ে তারা বিনা টিকিটে উঠে পড়লো, উঠে তারা যাত্রা শুরু করে দিল, রওনা হয়ে গেল। ইন্টারেস্টিং কোইন্সিডেন্স যেটা হয়েছে যে এই গ্রুপের মধ্যে বোধহয় খুব সম্ভবত আম, মোহন মিয়া সাহেব তখন 7-8 বছর ছিল, উনি ঢাকায় যে যাচ্ছিলেন ফর সাম রিজন, ওনার সাথেও কয়েকজন ছিল, ওনাকেও নামিয়ে দেওয়া হয়েছিল এই গ্রুপের সাথে। তো উনি তো জলদি করে, অন্যরা হয়তো ব্রিটিশ এরকম কিছু করেছে এটা তো ভয়েই হয়তো কমপ্লেন করবে না বা কিছু, তো উনি তো ডাইরেক্ট হি নোজ হোয়াট হিজ ফাদার ইজ। তো উনি দৌড়াতে দৌড়াতে মানে বেসিক্যালি আসলো ওনার ঘোড়ায় উঠে তার লোকজন নিয়ে কেম ব্যাক টু মহেশগঞ্জ এবং বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ঘাট তো আর খুব একটা দূরে না, তো উনি বললেন, খবর নিতে বললেন যে এটা কত দূর গেছে, লঞ্চ কত দূর গেছে, তো শুনতে কয়েক মাইল অলরেডি রওনা হয়ে গেছে। তো তখন বেসিক্যালি এই ট্যাপাকলের এদিক থেকে বের হয়ে কয়েকটা শাখা প্রশাখার মধ্যে দিয়ে যেয়ে গিয়ে মেইন পদ্মায় উঠতে হয়। তো যেই জায়গাটাতে মেইন পদ্মায় উঠতে হয় ওই জায়গাটাতে মানে এই শাখা থেকে বের হয়ে ওই জাস্ট জায়গাটাতে নৌকা মানে লঞ্চটা যাচ্ছে, তো ওই জায়গাটাতে পদ্মা তখনও অত ওয়াইড হয়ে সারেনি, তারপরেও মোটামুটি যথেষ্ট ওয়াইড। ওই জায়গাটা মোটামুটি বুড়িগঙ্গা এখন যেরকম উইথ, ওই উইথটার মতো একটা উইথ আছে। তো ওই উইথটা পুরাটা উনি খবর পাঠিয়ে দিলেন যে দুদিক থেকে সাম্পান নামাও, সাম্পান নামাও, এবং মানে কয়েকশো সাম্পান দিয়ে উনি পুরা নদী ব্লক করে দিলেন। এবং ব্লক করে দিলেন এবং যারা অরিজিনাল টিকিট হোল্ডার্স ছিল তাদেরকে উনি ইয়ে কী বলে ঘোড়াগাড়ি দিয়ে, মানে অনেকগুলো ঘোড়াগাড়ি দিয়ে পাঠিয়ে দিলেন যে তারা যাতে ওই সাম্পান বোর্ড করে। তো সাম্পান দিয়ে নদীপথ ব্লক করে দেওয়া হলো এবং তারপরে উনি নিজেই গেলেন ওখানে, উনি নিজে গেলেন, গিয়ে ওখানে ওই যে যারা ব্রিটিশ অফিসার ছিল তারা তো ন্যাচারালি ওখানে প্রায় গুলি করতে চাচ্ছেন। তো উনি যখন ওখানে হাজির হয়েছেন অ্যাকচুয়ালি তারা গোলাগুলি করেনি, বাট উনি তখন উনি বললেন যে ইউ হ্যাভ ডিসওবেড দ্য ল, ইউ হ্যাভ ব্রোকেন দ্য ল। এখানে টিকিট আছে, টিকিট টিকিট হোল্ডার্সদেরকে তুমি নামিয়ে তোমরা উঠেছো, দিস ডাজন্ট ওয়ার্ক। সো তোমাদেরকে এখন নামতে হবে, তোমাদের নামতে হবে, সাম্পান দিয়ে দিচ্ছি, এভরিবডি গেট ডাউন, অ্যান্ড দেন যারা লেজিটিমেটলি ওঠার কথা তারা সবাই উঠবে, দে উইল গো। তো ব্রিটিশ অফিসার্সরা তো, ক্যান ইউ ইম্যাজিন তারা এরকম ইনসাল্ট কিভাবে হজম করতে পারে? তারা তো ইংলিশ ভাষায় মানে যত রকম উত্তেজনা প্রকাশ যা করতে পারে তারা করছে। তো কয়েকজন দে হ্যাড কাম অ্যাকচুয়ালি অন আ ভিজিট, তারা এখানকার স্থানীয় অত ছিল না, অত বেশি ডিটেলস তারা জানো না। তো তাদেরকে কয়েকজন বুঝিয়ে বলছে যে আসলে মানে ইউ ডোন্ট রিয়েলি নো, বাট এখানে সিচুয়েশন ইজ ডিফারেন্ট। এখানে এখানে দ্য লর্ড ইজ দ্য লর্ড, এখানে হি ইজ দ্য কিং। তো তখন তারা নেমে গেল এবং ন্যাচারালি গল্প বলে যে নামার সময় বোধহয় ইচ্ছা করে একটু সাম্পান দুলিয়েও দিয়েছিল, মানে কেউ কেউ পানিতেও পড়েছিল, ভিজে বুঝে গেছে, একটু সবাই হাসাহাসি করেছে। তো যেটাই হোক, বিরাট বড় একটা মামলা হয়েছিল আর কি বয়সুদ্দিন ময়জুদ্দিন সাহেবের নামে, যে এটা আর কি মানে পার্সোনাল অ্যাটাক অন ব্রিটিশ অফিসার্স অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো এই মামলাতেও ওই মানে এর খুব সিরিয়াস মামলা। তো তখন ওই যে অম্বিকাচরণ মজুমদার সাহেব উনি মানে কী দিয়ে কী বলবে উনি বুঝে পাচ্ছে না যে এটাকে কীভাবে ডিফেন্ড করবে। তো তখন চৌধুরী ময়জুদ্দিন সাহেব উনি বলেছে দ্যাট আই উইল স্পিক। তো তখন উনি উঠে কথা বলা শুরু করেছে জাজকে। উনি নাকি মিলট টিলট বলতেন না, উনি জাজ সাহেব করে কথা বলতেন মানে ভাবই অন্যরকম ছিল। অ্যান্ড উনি যখন ঢুকতেন জাজ উড অলসো স্ট্যান্ড আপ, মানে দিস ওয়াজ দ্য মানে থিং আর কি অ্যাবাউট হেম। তো উনি তখন জাজকে মানে বলা শুরু করলেন আর কি যে অ্যান্ড উনি নাকি মোস্টলি বসে বলতেন, উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে সবাইকে সালাম দিয়ে বসে উনি কথা বলতেন। তো তারপর এবং মানে একটু মজা করেও আবার জাজ বলতে জানে উনি বসেও উনি যে উঁচা উনি বসে কথা বললেও চলবে। তো উনি তারপর বসে কথা বলতেন, উনি বসেই উনি বলছেন যে আমি যেটা করেছি, আমি বেসিক্যালি যেটা করেছি, I have protected the image of the British law. I have upheld the British law. I have upheld the government's image. The government has stated যে এখানে যে টিকিট কিনবে সেই টিকিটের রেভিনিউ উইল অলসো গো টু দ্য গভর্নমেন্ট, এবং যে ট্রান্সপোর্ট প্রোভাইড করবে সেই রেভিনিউ তার সাথে শেয়ার হবে। সো আই এম দ্য শেয়ারার
So I'm the owner of the transport. I'm the leaseholder of the water on which the transport is going. So I have a right to determine who travels on my vessel. And somebody who's already paid, মানে এই টাকা অলরেডি ব্রিটিশ ট্রেজারিতে চলে যাওয়ার কথা, somebody buying the ticket. তো সেই মানুষটাকে যখন নামিয়ে দেওয়া হচ্ছে, that is a breach of the British law. And এটা যদি কোনো ব্রিটিশ সিটিজেন করে, তাহলে এটা শো হবে, এটা এটা ব্রিটিশ গভর্নমেন্টেরই শো হবে যে দে ডোন্ট অনার দের ওন ল। তো এটা আমি যেটা করেছি, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ ইমেজটাই আরও রক্ষা হয়েছে, এতে কোনো ক্ষতি হয়নি। সো আফটার টোটাল সাইলেন্স ফর এ লিটল ওয়াইল, দ্য জাজ সেড দ্যাট আই ক্যানট বাট এগ্রি, এবং ডেফিনেটলি যারা এটা করেছে এবং করেছে দে শুড বি ফাইন্ড, ইত্যাদি ইত্যাদি, এরকম মানে জাজমেন্ট পুরো ওনার পক্ষে চলে আসলো আর কি। তো মানে এই ধরনের, দ্যাট ওয়াজ দ্য ক্যারিজমা, দ্যাট ওয়াজ চৌধুরী মহিউদ্দিন বিশ্বাস। এই জায়গাটাতে আমি একটা জিনিস আরেকটু বলতে চাই, মানে বেঙ্গল অ্যাজ আ প্রভিন্স, এটা একটু আগেই বলা উচিত ছিল, বাট এটা মানে আমি বলছি এখন। বেঙ্গল অ্যাজ আ প্রভিন্স was actually governed directly by the British. That's why it used to be called a presidency. পুরো ইন্ডিয়ার মধ্যে 16টা না 22টা এরকম প্রভিন্স ছিল যেটা ডিরেক্টলি ব্রিটিশ সরকার তাদের গভর্নর বসিয়ে একটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে মানে রান করতেন। আর বাকি রেস্ট অফ ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু 526 প্রিন্সলি স্টেটস, মানে ছোট 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 রাজত্ব। সেই রাজত্বগুলো এক একটা রাজা রুল করতো, সেই রাজা সেখানকার আইন টাইন সব কিছু ওই রাজাই টেক কেয়ার করতো। রাজার প্রত্যেকটা রাজ্যে ব্রিটিশ একটা অফিস থাকতো, একটা করে অফিসার অ্যাসাইন্ড থাকতো যে রাজার অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করতো। আর রাজা বেসিক্যালি তার যে ওখানকার একটা একটা অ্যাগ্রিড অ্যামাউন্ট অফ ট্রিবিউট ব্রিটিশ সরকারকে দিয়ে দিত, সেটার এক্সচেঞ্জে ব্রিটিশ সরকার সেখানে খুব বেশি বদর করতো না, তাদের ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভের কাজ টাজগুলো যাতে সেখানে হতে পারে রাজা অ্যালাউ করতো। আর বেসিক্যালি রাজা ওই এরিয়ার মধ্যে মোটামুটি তাকে অটোনমি দেওয়া হতো, যে আইন ব্যবস্থা ইত্যাদি এই সেই রুলস রেগুলেশন কি হবে না হবে এগুলো রাজা ডিসাইড করতে পারবে। প্রভিন্সগুলোর মধ্যে এই জিনিসগুলো সবগুলো সব কিছু এভরিথিং ওয়াজ অ্যাডমিনিস্ট্রেড ডিরেক্টলি বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো 526টা যেই রাজ্য ছিল, ওই রাজ্যগুলোকে প্রিন্সিপ্যালিটি বলা হতো, প্রিন্সেস বলা হতো, দ্যাটস ওয়াই দ্য প্রিন্সলি স্টেটস। এগুলো অনেক ছোট ছোট কিছু রাজ্য ছিল। দ্য স্মলেস্ট ওয়ান 60 বর্গ কিলোমিটার, আর সবচেয়ে বড়টা যেটা ছিল সেটা ছিল হায়দ্রাবাদের যে রাজ্য। তো এগুলো আসলে দিস ওয়ার এফেক্টিভলি জমিদারির মতোই, দিস ওয়ার অলসো জমিদারি স্টেটস। দ্য স্মলেস্ট স্টেট ছিল 60 স্কোয়ার কিলোমিটার, লার্জেস্ট স্টেট ওয়াজ frankly speaking about 150,000 160,000 square kilometer, Bangladesh's boro whole size of Scotland. That was the estate of Hyderabad. So Hyderabad Nizamer estate, that's the biggest estate. আর এটা ছাড়া উদয়পুর ছিল, আগ্রাতে ছিল, জয়পুরে ছিল, অন্যান্য 526টা সবাইকে নাম করা যায়, যে ঝাঁসি ওয়াজ ওয়ান অফ দ্য স্টেটস। সো তো এরকম আর কি, এগুলো এক একটা স্টেট ছিল, এক একটা স্টেট। এই স্টেট আর প্রভিন্সের মধ্যে জমিদারি স্টেটগুলোর মধ্যে ডিফারেন্স ছিল যে এই স্টেটগুলো ওরকম টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ওভাবে করেছিল না, এগুলো কনসেন্ট্রেটেড একটা এলাকার মধ্যে। ওই এলাকার মানে এটা আরও ইউজুয়ালি দেখা গেছে যে ফিউ হান্ড্রেড ইয়ার্স ধরে মোগল টাইমস থেকে এই জায়গাগুলোর মানে জাগিরদারি সুবেদারশিপ ইত্যাদি ওই ফ্যামিলিগুলোর কাছে ছিল। তো তারা যখন ব্রিটিশরা যখন পুরো ইন্ডিয়াকে টেক ওভার করছে, তো তখন তারা এই জায়গাগুলোর এক্সচেঞ্জে একটা হেভি অ্যামাউন্ট অফ টাকা দিয়ে তারা এটা কিনে নেয়, দ্য রাইট টু কন্টিনিউ গভর্নিং দিস প্লেসেস। তো সেভাবে করে তারা এই জায়গাগুলোকে তখন ওই যে 1790s যেই পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের আন্ডারে এই জায়গাগুলোকে তারা ওই যে চপ ডাউন হওয়া থেকে এভাবে করে তারা এটাকে প্রিভেন্ট করেছিল। সো এভাবে করে ওই রাজ্যগুলো তৈরি হয়েছিল। আমি এই জন্য এটা একটুখানি বলছি, কারণ এদেরকে অনেক স্ট্যাটাস দেওয়া হতো, মানে গান সেলুট স্ট্যাটাস, 4টা 5টা 10টা 21টা পর্যন্ত বোধহয় গান সেলুট স্ট্যাটাস দেওয়া হতো। যেটাকে যত গান সেলুট স্ট্যাটাস দেওয়া হয় মানে তারা হচ্ছে তত বড় ইম্পর্ট্যান্ট রাজা, রাজা নওয়াব নিজাম এ ধরনের কিছু টাইটেলস দিত।
প্রভিন্সগুলোর মধ্যে যারা বড় বড় স্টেট হোল্ডার্স ছিল তাদের স্টেটগুলো ওয়াজ বিগ এনাফ টু বি ক্লাসিফাইড এই 526টা স্টেটের মধ্যে, সেগুলোকেও চলে আসতে পারতো। ওগুলোকে সব কিছু লিস্টের মধ্যে আনলে প্রায় 800-900-1000-এর কাছাকাছি স্টেটস হতো। তো চৌধুরী ময়জুদ্দিনের স্টেট, তারপর বর্ধমানের রাজা, তারপরে ত্রিপুরার রাজা, তারপরে এই ইয়ে কি বলে যেটা মানে ঢাকা নবাব স্টেট, এই স্টেটগুলো ভাওয়াল রাজার স্টেট, দিজ স্টেটস ওয়ার অ্যাকচুয়ালি লার্জ এনাফ টু বিকাম প্রিন্সলি স্টেটস। চৌধুরী ময়জুদ্দিন স্টেট, হাসন রাজার স্টেট, তো এদেরকে তারা মানে ওই প্রিন্সলি স্টেট হিসাবে যদিও ঘোষণা করেনি, বাট ওই মর্যাদাটা সেরকম একটা কিছুটা হলেও সেই মর্যাদাটা দেবার জন্য তাদেরকে এই টাইটেলগুলো দিত, নবাব, মহারাজা, রাজা, মুসলমান হলে নবাব, হিন্দু হলে মহারাজা। হাসন রাজাকে রাজা দিয়েছিল বিকজ অ্যাকচুয়ালি মানে ওনার ফ্যামিলি ফিউ জেনারেশনস আর্লিয়ার হ্যাড অ্যাকচুয়ালি বিন হিন্দু, ওনার পরে কনভার্ট করেছিলেন, এই জন্য ওই রাজা টাইটেলটাই ফ্লো ডাউন করেছে। তো এরকমভাবে তো ময়জুদ্দিন সাহেবকেও যেটা বলেছিলাম যে নবাব টাইটেল অফার করেছিল, বাট উনি সেই টাইটেলটা উনি গ্রহণ করেননি। তো বেসিক্যালি যেটা বলতে হবে যে এটাও একটু বলে নেওয়া যেতে পারে এই পয়েন্টে যে উনি মারা যাওয়ার পরে আবার তখন ওনার মেমোরি এবং লেগেসিকে কিছুটা তাচ্ছিল্য করার জন্য অনেক জুনিয়র একটা টাইটেল, খান সাহেব টাইটেল, একটা পস্থিউমাসলি মানে মারা যাওয়ার পরে এভাবে মরণোত্তর একটা টাইটেল তার নামে একটা চিঠি ইস্যু করে দিয়েছিল। কিন্তু ময়জুদ্দিন সাহেবের বড় ছেলে লাল মিয়া সাহেব ওই চিঠিটা একদম ছিঁড়ে ফেলে দিয়েছিল ইন ইন কী বলে ওই যে কলকাতায় ইয়েতে কংগ্রেসে, এবং হি সেড দ্যাট, এবং ইনি অফিসিয়ালি দিয়েছে দ্যাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ যেখানে ওনাকে আরও অনেক বড় টাইটেল দেওয়া হচ্ছিল যেটা উনি রিফিউজ করেছিলেন, তো সেখানে আমরা তো কোনো টাইটেল নিবই না, আর সেখানে এটা তো ইটস এ ডাইরেক্ট ইনসাল্ট টু হিজ মেমোরি, উই ডু নট অ্যাকসেপ্ট ইট। তো তো এটাও যেরকম আমি জানিয়ে রাখলাম আর কি। তো যাই হোক, তো এখন দিস ইজ বেসিক্যালি দ্য স্টোরি অফ চৌধুরী বয়জুদ্দিন বিশ্বাস। তো যার কারণে ওনাকে আসলে কিন্তু বাই স্ট্যাটাস হি ওয়াজ ভেরি মাচ লাইক এ প্রিন্সলি স্টেট। 4000 বর্গ কিলোমিটার, এটা তো মানে ওর পুরো ওনার সবগুলো টুকরা 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 প্রায় 27টা সাব সার্কেলের জায়গাগুলোকে একত্রিত করলে দিস উড হ্যাভ বিন দ্য পুরো গ্রেটার ফরিদপুরের অর্ধেক, মানে বর্তমান ফরিদপুর ডিস্ট্রিক্টের প্রায় ডাবল, প্রায় 8-9টা উপজেলা একসাথে করলে যেরকম সাইজ হয় সেরকম সাইজের একটা মানে ল্যান্ড ম্যাস ছিল ওনার। তো এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এটা এই পুরো ম্যাসিভ এই জিনিসটা এটা পুরোটা তো উনি কিনেছেন। উনি কিন্তু এটা কোনো বিকুইথমেন্ট পাননি, বা এটা যে হেরিডিটারি সোর্সে পেয়েছেন, বা মোগল সম্রাট ওনাদেরকে এটা দিয়ে গিয়েছিল সেটাই উনি একটা কোনো পোর্শন টাকা জমা দিয়ে সেটার রাইট উনি নিয়ে নিয়েছেন, এটা না। উনি প্রত্যেকটা অ্যামাউন্ট, উনি প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চ অফ ল্যান্ড উনি কিনেছেন। সো দ্যাট ওয়াজ হিজ কৃতিত্ব। তো যাই হোক, তো এখন 1900 যে কথায় আবার চলে আসলাম, যে 1900 ওই ওনার সাথে এনিমিটিগুলো অনেক বেড়ে গেল, এবং এই ইয়াঙ্গার জেনারেশন যারা আসলো তারা আরও অ্যাগ্রেসিভ, আরেকটু কাটথ্রোট, আরেকটু কমপ্লিকেসিস বেটার বুঝে, আরেকটু সফিস্টিকেটেড, আরেকটু কলিউশন বেটার করতে পারে, আরেকটু ইংরেজ সরকারের সাথে আরেকটু কথাবার্তা বলে টলে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ফেলতে পারে। তো এই গ্রুপটার সাথে চৌধুরী ময়জুদ্দিন বিশ্বাসের কোপ করে টিকে থাকা মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কিন্তু তাও হি ওয়াজ ম্যানেজিং এ প্রিটি গুড জব। তো এই ছিল মোটামুটি 1900s-এর প্রেক্ষাপটটা। এবং ওই বাচ্চাদেরকে উনি প্রোটেকশন করার জন্য, এটা ইনফর্মাল কথাবার্তা, বাট তাও বলতে হবে বিকজ আমি ওনার সম্পর্কে যা কিছু জানি সব কিছু আমি বলছি, এটা অফিসিয়াল, আনঅফিসিয়াল, ফর্মাল, ইনফর্মাল সব কিছু আমি বলছি। তো সব কিছুই অন দ্য রেকর্ড আমি মানে বলে রাখা দরকার। তো উনি যেরকম ওনার 5 সন্তানকে নিয়ে উনি চলে গিয়েছিলেন টু জৌনপুরে, যে ওখানকার পীর সাহেব সবাইকে হাতের মধ্যে কেটে কেটে তাবিজ ভরে দিয়েছিলেন, সেলাই করে দিয়েছিলেন, এবং ওই বলেছিলেন যে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই তাবিজগুলোর একটা খুব স্ট্রং পজিটিভ প্রোটেক্টিভ এফেক্ট থাকবে, এবং আশা করা যায় যে মানে কোনো ধরনের জাদু টোনা বা ইত্যাদি ক্ষতি করার চেষ্টা মানে আশা করা যায় যে ক্ষতি করতে পারবে না, এবং ইনশাআল্লাহ সন্তান সবাই অনেক সাকসেসফুল হবে। এবং আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ মানে এটা সবার জন্যই প্রযোজ্য হয়েছে। বড় সন্তান মানে সবচেয়ে বড় সন্তান, এল্ডেস্ট ডটার,
she got married basically 19 আচ্ছা মা মানে সেকেন্ড ওয়াইফ উনি মারা গেলেন সেকেন্ড ওয়াইফ মারা যাওয়ার পর ন্যাচুরালি তখন চৌধুরী মহিউদ্দিন সাহেব উনি একটু খুব মনে কষ্ট পেলেন ওনার ধারণা উনি বলতেন যে এটাও প্রবাবলি ওই ধরনেরই কোনো জাদু টোনা বা এই টাইপের বিকজ সেকেন্ড ওয়াইফ ওয়াজ কোয়াইট স্ট্রং মানে এরকম হঠাৎ করে এটা হওয়াটা আসলে এটা উনি মনে করতেন যে এখানেও কোনো ফাউল প্লে আছে তো যেটাই হোক উনি তারপর ভাবলেন যে একটু ওনার মানসিক একটু বিশ্রাম দরকার একটু ডিস্ট্র্যাকশন দরকার সো যার কারণে উনি ডিসাইড করলেন উনি হজে যাবেন 1910-এ তারপর উনি হজে গেলেন সেই বছর উনি ফরিদপুর থেকে একটা অনেক বড় কাফেলা লট অফ মুসলিমসকে সাথে করে নিয়ে উনি হজে গেলেন ওখানে যে উনি দেখলেন যে আসলে থাকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো কিছু নেই তো তখন উনি মক্কা শরীফের মোটামুটি হারেম খানা যেটা মেন কাবা তার কয়েক মাইল দূরে একটা ওএসএস এরিয়াতে উপত্যকা এরিয়াতে বেশ অনেকখানি জায়গা তখন তো অটোমান সরকারের কাছ থেকে উনি বেশ অনেকখানি জায়গা ওখানে কিনলেন মানে দ্যাট ইজ চৌধুরী মহিউদ্দিন মানে উনি যেখানেই যেতেন যা ভালো লাগতো হি উড বাই ইট তো উনি সেখানে একটা মানে ওএসএস এরিয়া উপত্যকা এরিয়াতে একটা অনেকখানি জায়গা উনি কিনলেন কাপল অফ 100 একর্স উনি কিনলেন তো বেশ একটু ফার্টাইল একটু হালকা গ্রিনারি আছে এরকম একটা জায়গা কিনলেন এবং সেখানে নাকি মোটামুটি মেকশিফট ছোট ছোট বাসা টাসা এরকম অনেক কিছু উনি তৈরি করলেন এবং বললেন যে ফিউচারে বাংলাদেশ থেকে বা অন্য যেখান থেকে মুসলিম মানে যারা যাচ্ছে বিশেষ করে বাঙালি মুসলমান যারা যাবে ওখানে উনি দু একজন মানুষজন অ্যাসাইন করে দিলেন দেখাশোনা করবার জন্য সেখানে অনেক খেজুর গাছ টাছ লাগালেন নাকি শুনেছি এবং যে ওখানে যাতে যে তারা থাকতে পারে ফ্রি অফ কস্ট যাতে দে ক্যান স্টে সো মানে অন্য লেভেলের পার্সোনালিটি একটা ছিলেন আসলে উনি তো এবং এখানে যে উনি পুরো কাফেলা নিয়ে গেছে এখনকার যে অনেকে এরকম কাফেলা নিয়ে যায় সবার থেকে টাকা নিয়ে যায় সেরকম তো না উনি ওনার খরচেই পুরো মানে ফরিদপুরের একটা মেজর অংশ একটা মানে অনেক মুসলমান মানে বয়স্ক অনেকে গেলেন তাদের কোনো সময় ভাবতেও পারেনি যে হয়তো তারা হজ করতে পারবে বাট চৌধুরী মহিউদ্দিন সাহেবের বদলতে তারা করতে পারলেন তো আলহামদুলিল্লাহ তো তারপর উনি ফেরত আসলেন তো উনি ন্যাচুরালি একটু মানসিকভাবে রিফ্রেশড হয়ে ফেরত আসলেন এসে তারপর উনি আরেকটু তখন 1910 শুরু হয়ে যাচ্ছে তো এর মধ্যে অ্যাকচুয়ালি আরও কিছু ব্যাপার ছিল এখানে একটা মেজর ঘটনা বলা আসলে হয়নি এই 1900s-এর খুব গুরুত্বপূর্ণ পলিটিক্সের সাথে ইনভলভড ঘটনা আর্লি 1900s-এ তখন আসলে পলিটিক্স বেশ চাঙ্গা হয়ে উঠছে এবং উনিও তো পলিটিক্যালি বেশ অ্যাক্টিভ উনি পলিটিক্যাল ফান্ডিং করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে উনিও উপস্থিত হচ্ছেন কথা বলছেন বক্তব্য পেশ করছেন তো মুসলিম এলিট যারা এখানে ছিল তাদের মধ্যে অনেকেই তখন মহিউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলেন যে সালিমুল্লাহ সাহেবের তরফ থেকেও একটা চিঠি আসলো যে আমরা অ্যাকচুয়ালি মানে চিন্তাভাবনা করছি কথাবার্তা বলছি যে আমরা একটা সব মুসলিমরা মিলে আমরা একটা সংগঠন তৈরি করব এটার নাম হবে মুসলিম লীগ এবং আমরা অ্যাকচুয়ালি এরকম একটা পেটিশন করছি যে ইস্ট বেঙ্গলকে আলাদা করে ফেলা হোক একটা পার্টিশন হোক এবং সেটা নিয়ে আমরা মানে কাজ শুরু করেছি তো তখন মহিউদ্দিন সাহেব অ্যাকচুয়ালি বললেন যে আমি এটাতে পার্টিসিপেট আসলে করতে চাচ্ছি না কারণ আমি আসলে ধর্মভিত্তিক পলিটিক্স করতে চাই না আমি মনে করি যে এবং এটা আরও একটা রিজন যেটা ছিল যে মুসলিম লীগ যখন তৈরি হচ্ছে ওই সময় তাদের যেই অ্যাপ্রোচটা ছিল তাদের অ্যাপ্রোচটা পরে যে হয়েছে যে আমরা স্বাধীনতা চাচ্ছি ইত্যাদি ইত্যাদি প্রথমে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকারের সাথে মুসলমানদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে হিস্টোরিক্যালি আমরা সেই দূরত্বটাকে একটু কমিয়ে আনতে চাচ্ছি আমরা চাচ্ছি যে ব্রিটিশ সরকারের সাথে একটা ভালো রিলেশন তৈরি হোক মুসলিম কমিউনিটির যাতে সেই সুবাদে যেই বেনিফিটসগুলো আসলে হিন্দু কমিউনিটি বিশেষ করে লেট 1800s-এ হিন্দু কমিউনিটি এডুকেশন অন্যান্য অনেক দিক থেকে এগিয়ে গিয়েছে বিকজ তারা আরেকটু কোঅপারেটিভ একটা অ্যাটিটিউডে ছিল মানে যেটা পরবর্তীতে যে পলিটিক্স কংগ্রেস হয়ে সেখান থেকে হিন্দু কমিউনিটি ওয়াজ কামিং আউট অফ দ্যাট তো মুসলিম কমিউনিটি বলছে যে আমরা আসলে অনেক পিছিয়ে পড়ে গেছি 100 বছর পিছিয়ে পড়ে গেছি
তো আমরা চাচ্ছি যে আসলে সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা ক্লোজনেসটা বাড়াতে চাই, আমরা আরও কাছে থেকে কাজ করতে চাই এবং আমরা আমাদের উন্নতি চাই। তো সেই জন্য ইস্ট বেঙ্গল, যেখানে আসলে মুসলমানের সংখ্যাটা বেশি, অলমোস্ট 65-70% পপুলেশন এখানে মুসলিম, তো আমরা আমাদের এই এরিয়াটাকে আলাদা করে ফেলতে চাচ্ছি। এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ